আমি তো জীবনানন্দ দাশ নিয়ে এক ধরনের প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। তো ওইটার একটা বড় কাজ ছিল হচ্ছে যে জীবন ফড়িংয়ের, আমরা টেলিভিশনের জন্য করেছিলাম। তো ওইখানে যে রিপনের মুদ্রা চরিত্রটা পরবর্তী প্রজন্ম অনেক ভালোভাবে গ্রহণ করেছে। আর রিপন তো একজন গায়ক, একজন কবি। তারপরে আবার রিপন আমি পাশাপাশি বসে আছি, তো আমার এক পাশে মুদ্রা, এক পাশে মহিন, এক পাশে বনলতা, আর আমার সিনেমাটোগ্রাফার এক পাশে লাবণ্য গুপ্ত। ফলে এটা একটা গোটা জীবনানন্দ দাশ উপস্থিত। হ্যাঁ, মানে জীবনানন্দ দাশকে নিয়ে যে একটা লম্বা জার্নি, এখানে সবাই আছে আর কি। তো এই ফ্রেমটা খুব একটা সুন্দর ফ্রেম আর কি আমার মনে হচ্ছে। এই আর লাবণ্য দাস নিয়ে একটা জিনিস বলি, আমার প্রায় মনে হয় বাংলাদেশে বাংলা ভাষাভাষীর মানুষেরা জীবনানন্দ দাশের জীবদ্দশায় জীবনানন্দ দাশকে স্বীকৃতি দেয়নি। তারা যে স্বীকৃতি দেয়নি, তাদের এই অক্ষমতাকে লুকানোর জন্য তারা সবসময় লাবণ্য দাশগুপ্তকে ভিলেন বানায়। লাবণ্য দাশগুপ্ত ভিলেন না। যে কারণে আমি ভিলেন বানাই নাই। হ্যাঁ, লাবণ্য বনলতা সেনে এটা কিন্তু বাঙালির অক্ষমতা, তার সমস্যা। এটা বাঙালি না, সারা পৃথিবীর দর্শক শ্রোতাদের এর অক্ষমতা। জীবদ্দশায় তারা তাদের সব থেকে শক্তিশালী সাহিত্যিক আর্টিস্ট এদেরকে তারা আইডেন্টিফাই করে না। সো বাঙালি জীবনানন্দ দাশে করেনি, সেই দোষটা তারা লাবণ্য দাশগুপ্ত। সেখানেও একটা মেয়েকে ভিলেন বানানো হচ্ছে, যথারীতি যা করা হয়। সেই আদম হওয়ার গল্প থেকে একটা মেয়েকেই ভিলেন করা হচ্ছে। সো লাবণ্য দাশগুপ্তকে অদৃশ্য ভালোবাসা, যে সে ওই সময়ে সিনেমাতেও অ্যাক্টিং করছে, সে খুবই সুন্দরী একজন মহিলা ছিল। সে যে আসলে এরকম একজন সংসারে আয় উপার্জন অক্ষম একজন কবিকে সাপোর্ট দিয়ে গেছে আজীবন, এই জন্য লাবণ্য দাশগুপ্তের কাছে আমাদের ঋণী থাকা উচিত।